হ্যালো বন্ধুরা, তোমরা অনলাইন হয়ে যাও। আমি সবচেয়ে প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে একটা ত্রিভুজ নিয়ে একটু খেলা করব, এবং আমার সাবজেক্টটা হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্স হেডলাইন কী হবে? আমাদের সাবজেক্টের হেডলাইন হবে ইম্পিডেন্স। এখন প্রথম প্রশ্ন থাকবে, ইম্পিডেন্সটা কি? ইম্পিডেন্স হচ্ছে, আমরা রেজিস্ট্যান্স নিয়ে পড়াশোনা করেছি। রেজিস্ট্যান্সের কে দিয়ে অনেক রকম সলভ করেছি, সিরিজ, কম্পাউন্ড এবং প্যারালাল। সিরিজ, প্যারালাল এবং কম্পাউন্ড সার্কিটের উপরে আমরা অনেক রকম প্রশ্ন সলভ করেছি। এখন যেটা আমরা করব, আসলে ইলেকট্রিসিটি হচ্ছে দুই রকমের, একটা এসি এবং একটা ডিসি। তো যেভাবে আমরা রেজিস্ট্যান্সটাকে আমরা বার করলাম, টোটাল রেজিস্ট্যান্স, একটা সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স আমরা বার করলাম, এসিতে ঠিক একই রকমভাবে সেটা কিন্তু হয় না। কেন হয় না সে বিষয়ে পরে আলোচনা করা যাবে। এখন এই মুহূর্তে আমরা জানব যে এসিতে ঠিক একইভাবে সেই টোটাল রেজিস্ট্যান্স অফ এ সার্কিট, এটা সেইভাবে বার করা হয় না, তার পদ্ধতি আলাদা রয়েছে। এবং এসি সার্কিটের মধ্যে টোটাল যে রেজিস্ট্যান্স আমরা আগে বলেছি, সেটাকে রেজিস্ট্যান্স বলা হয় না, টোটাল রেজিস্ট্যান্সকে বলা হয় ইম্পিডেন্স। এসি লাইন যখন আমরা ব্যবহার করব, তখন সেই লাইনের যে সার্কিট, সেই সার্কিটের যে টোটাল বাধা, মোট বাধা, এটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে ইম্পিডেন্স। যখনই কোনো সার্কিটে আমরা রোধ বার করব এসি লাইন হলে, সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স না বলে আমরা সেটাকে বলবো ইম্পিডেন্স। তাহলে পরিষ্কার হলো তোমাদের কাছে যে ইম্পিডেন্স কাকে বলা হবে। এইবার দ্বিতীয় যে প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের সামনে চলে আসে, সেটা হচ্ছে, তাহলে এই এসি সার্কিটের মধ্যে আমরা ইম্পিডেন্সটা কিভাবে বার করব? আমি সেই জায়গাটাতেই আমি যাব এবং শেখাবো তোমাদের যে আমরা এসি সার্কিটের টোটাল বাধাটা বা ইম্পিডেন্সটা আমরা কি করে বার করে নিতে পারি। এই আলোচনার মধ্যে যেতে গেলে আমাদেরকে একটু ত্রিভুজ, বিশেষ করে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে একটু আলোচনা করা প্রয়োজন। সমকোণী ত্রিভুজ সম্পর্কে যখন আলোচনা করব, তখন আমাদের চলে আসবে একটা আয়তক্ষেত্র বা একটা বর্গক্ষেত্র। কারণ একটা বর্গক্ষেত্র হোক বা আয়তক্ষেত্র হোক, এটা হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজকে যদি আমি দুটো কোণা যদি যোগ করে দিই, তাহলে পরে এই চতুর্ভুজটি দুই ভাগে ভাগ হবে এবং দুটো ত্রিভুজ তৈরি করবে। কি হবে? চতুর্ভুজকে কোণাকুণিভাবে যদি আড়াআড়িভাবে আমরা দুই ভাগে ভাগ করে দেই,
একটা দাগ টেনে সোজা দুই ভাগে ভাগ করে দেই, তাহলে চতুর্ভুজটা বা বর্গক্ষেত্রটা যেটাই আমরা নেই না কেন সেটা দুটো ত্রিভুজে বিভক্ত হবে। আমরা এটাও জানি যে চতুর্ভুজটা যদি ক্ষেত্রফল বার করতে হয় তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা করলেই চতুর্ভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। দৈর্ঘ্য আমি যদি একটু ইংরেজিতে বলি তাহলে লেংথ ইনটু ব্রেথ। লেংথ যদি এল হয় আর ব্রেথ যদি বি হয় তাহলে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার সারফেস ইজ ইকুয়াল টু লেংথ ইনটু ব্রেথ। ঠিক আছে? কোনো সন্দেহ? area of a rectangular surface is length into breadth। লাইক করো, তাহলে আমি বুঝবো হ্যাঁ বুঝলে। মুন লাইনে আছো, মুন লাইক করো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার এই পর্যন্ত বলাটা তোমরা বুঝলে। এইবার তাহলে আমি বলি যে চতুর্ভুজটাকে যখন ক্ষেত্রফল লেংথ ইনটু ব্রেথ করলাম এবং তা আড়াআড়িভাবে কোণাকুণিভাবে একটা সরল রেখা টেনে এটাকে যদি দুই ভাগে ভাগ করে দিই তাহলে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হলো। কারণ আমি যে চতুর্ভুজটা নিয়েছিলাম সেটা আয়তাকার ছিল। সুতরাং আয়তাকার যে চতুর্ভুজ তার ভিতরের যে কোণগুলো হয় সেই কোণগুলো সমকোণ হয়। চারটে সমকোণ চারনাতে হয়। সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এই যে দুটো ত্রিভুজ হলো তার মধ্যে দুই কোণাতে দুটো সমকোণ বা 90 ডিগ্রি থেকে গেল। ত্রিভুজ দুই ভাগে ভাগ হলো, ভাগ হয়ে দুটো ত্রিভুজ তৈরি হলো। চতুর্ভুজ ভাগ হয়ে বা আয়তক্ষেত্র ভাগ হয়ে দুই ভাগে দুটো ত্রিভুজ তৈরি হলো। যে ত্রিভুজটার মধ্যে প্রত্যেকটা ত্রিভুজে একটা করে সমকোণ থেকে গেল। আমি তোমাদের দেখাই, আমি এখানে তৈরি করে রেখেছি, সেটা দেখলে তোমাদের পরিষ্কার হবে। সমান দেখতে পাচ্ছ, এই মন দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ। এই চতুর্ভুজটাকে আমি দুই ভাগে ভাগ করছি। মাঝখান থেকে এই যে কোণাকুণি আড়াআড়িভাবে এটা চারটে কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই চতুর্ভুজের যে চারটে কোণ, এই চারটে কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে? তাহলে এই যখন এই কোণা আর এই কোণা আড়াআড়িভাবে কর্ণ দুটো যখন যোগ করে দিলাম এবং এটাকে দুই ভাগে ভাগ করলাম, এই যে দুই ভাগে ভাগ করছি আড়াআড়িভাবে, এটা এরকম ছিল, এটা এরকম ছিল, এটাকে আড়াআড়িভাবে দুভাগে ভাগ করছি। চতুর্ভুজটাকে আড়াআড়িভাবে দুভাগে ভাগ করছি, এই যে ভাগ করে দিলাম। তাহলে এটা যদি দুই ভাগে ভাগ করি তাহলে এই 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 দুটো ভাগ তৈরি হলো। এই দুটো ভাগ, এইটা একটা ভাগ, এই দুটো মিলে একটা ভাগ আর এইটা একটা ভাগ। এই চতুর্ভুজটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেল। এই একটা ত্রিভুজ আর এই গোটাটা মিলে এটাও একটা ত্রিভুজ। এটা একই মাপের দুটো ত্রিভুজ হয়েছে। দেখো
এটাকে যদি আমি জুড়ে দিই এরকমভাবে, এটাকে যদি এইভাবে জুড়ে দিই, তাহলে দুটো একই মাপের ত্রিভুজ, এর পিছনে আর একটা সমান মাপের, এর পিছনে আর একটা সমান মাপের ত্রিভুজ আছে, ঠিক আছে। এবং এই দুটোকে জোড়া করলে আবার একটা চতুর্ভুজ হচ্ছে। তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজটার দুটো এরকম ত্রিভুজ হয়েছে, এরকম এরকম দুটো ত্রিভুজ হয়েছে। এই চতুর্ভুজটাকে কেটে নিয়ে, কোনাকুনি কেটে নিয়ে এইরকম দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল যদি লেংথ ইনটু ব্রেথ হয়, তাহলে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এরিয়া হলো লেংথ ইনটু ব্রেথ। তাহলে দুটো ভাগে ভাগ করলে, একে দুই ভাগে ভাগ করলে কি হবে? ডিভাইডেড বাই 2, লেংথ ইনটু ব্রেথ ডিভাইডেড বাই 2 এর ক্ষেত্রফল। একটা ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়ালো লেংথ ইনটু ব্রেথ, হাফ length into breadth of this rectangular surface। কারণ এর যে ভূমিটা, এর ভূমিটা কিন্তু একই মাপের রয়েছে। যদি এটাকে ভূমি বলি, তাহলে এর ভূমিটা আর এর ভূমিটা, যেটাকে আমি লেংথ বলছি, এই লেংথ আর ত্রিভুজের ভূমি, এর লেংথ, এটার লেংথ আর ত্রিভুজের ভূমি একই মাপের রয়েছে। এই দেখো একই মাপের রয়েছে, ঠিক আছে। এবং এর যে ব্রেথ, এই ব্রেথ আর ত্রিভুজের যে লম্ব, সেই লম্বটাও দেখো একই মাপের রয়েছে। এই দেখো একই মাপের রয়েছে, বোঝা গেল? তাহলে এই চতুর্ভুজ আর এই ত্রিভুজ আমি বলতে পারি যে এর যে এই ত্রিভুজের যে ভূমিটা আছে, এটা ভূমি, এই ভূমিটা হচ্ছে চতুর্ভুজের লেংথের সমান, এবং এর যে লম্বটা রয়েছে, এই লম্বটা হচ্ছে চতুর্ভুজের প্রস্থর সমান। তাহলে চতুর্ভুজকে যখন ভাগ করলাম, তখন দুই ভাগে ভাগ হলো, divided into two triangle, and the base of the triangle is equal to length of the rectangular surface, and the vertical বা perpendicular of the triangle is the equal to the breadth of the rectangular surface। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ত্রিভুজের ভূমি মানে বেস ইন্টু অল্টিটিউড লম্ব, হাফ বেস ইন্টু altitude, that is equal to area of this triangle, half base into altitude। এবার এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজটা ক্ষেত্রফল আমরা বের করলাম, কিন্তু এই সমকোণী ত্রিভুজে কি কি আমরা পাচ্ছি? এই সমকোণী ত্রিভুজের মধ্যে এখানে একটা কোণ পাচ্ছি, এই জায়গাটায়
আমরা একটা কোণ পাচ্ছি। এটা হচ্ছে যেহেতু ভূমি তার সাথে এই কোণটা আছে, সুতরাং এটাকে আমরা বলছি ভূমিকোণ, বেস অ্যাঙ্গেল। এটা হচ্ছে ভূমিকোণ। আমি বলেছিলাম যে এই প্রত্যেকটা ত্রিভুজ দুই ভাগে ভাগ হলে সেখানে একটা করে সমকোণ থাকছে। এটা হচ্ছে সমকোণ, এটা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার মধ্যে আমরা কি পাচ্ছি? তিনটে কোণ পাচ্ছি এখানে, তার মধ্যে একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তিনটে কোণ, এই তিনটে কোণ মিলে কত হয়? তিনটে কোণ মিলে 180 ডিগ্রি হয়। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। কোণ কিসে মাপা হয়? ডিগ্রিতে মাপা হয়। আর কি পাচ্ছি এই ত্রিভুজটার মধ্যে? তাহলে এই ত্রিভুজটার মধ্যে এটা হচ্ছে ভূমি বেস, এটা হচ্ছে ভূমি বেস, এটা হচ্ছে লম্ব পারপেন্ডিকুলার, এটা হচ্ছে এটাকে আমরা বলছি লম্ব। 90 ডিগ্রি যে খাড়া উঠে গেছে এটা হচ্ছে লম্ব বা এটা পারপেন্ডিকুলার। আর এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে হাইপোটেনিউস। ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে সংক্ষেপ করে দিই কথাগুলোকে, তাহলে বেসের বদলে বি, পারপেন্ডিকুলার বা লম্বর বদলে পি, আর হাইপোটেনিউস বা কর্ণর বদলে আমরা বলছি এইচ। তাহলে ভূমিটা হচ্ছে বি, লম্বটা হচ্ছে পি, আর কর্ণটা হচ্ছে এইচ। ত্রিভুজের মধ্যে বি, পি আর এই এইচ, এই তিনটে বাহু আমরা নামকরণ করলাম। আর নামকরণ করলাম ভূমিকোণ। এই ভূমিকোণের একটা নাম দিতে হবে। সে নামটা কি দেব? ফাই ডিগ্রি। যে কোনো XYZ আলফা বিটা গামা ডেল্টা আমি নাম দিলাম। এটা হচ্ছে মেপে দেখছি এটা ফাই ডিগ্রি হচ্ছে। ফাই মানে একটা অক্ষর, ফাই মানে হচ্ছে একটা অঙ্ক। 1 2 3 4 30 40 100 যা খুশি। 100 তো হবে না, 90 ডিগ্রির এটা কম হবে। তাহলে মনে করি এটা ফাই ডিগ্রি, এই ভূমিকোণটা ফাই ডিগ্রি। বোঝা গেল? এইবার আমাকে যেটা তোমাদের বলতে হবে, তোমাদেরকে জানাতে হবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমি একটু ক্যামেরাটাকে নিচে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানটায় আমরা যখন কি করছি, একটা সার্কিট করছি। এই সার্কিটের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, এটা কয়েলের চিহ্ন,
এটা কয়েলের চিহ্ন। তাহলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। নড়লে ক্যামেরাটা গন্ডগোল করছে। এটা রেজিস্ট্যান্স, এটাকে বললাম আর, ওটাকে বললাম আর, আর এটাকে বললাম এল। এটা হচ্ছে ইন্ডাকটেন্স, এটা ইন্ডাকটেন্স। আর এখানে একটা কন্ডেন্সার আছে লাইনের মধ্যে, যেমন থাকে ফ্যানের মধ্যে কন্ডেন্সার থাকে। তাহলে আমাদের যে একটা সার্কিট, সেই সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং কন্ডেন্সার মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স সি। এখানটায় আমরা এসি লাইন, সুতরাং এখানে ফেজ দিলাম, এখানে নিউট্রাল দিলাম, দিয়ে নিউট্রালটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই মাথাতে লাগিয়ে দিলাম। তাহলে এই গোটাটা হলো এইখান থেকে এইখান দিয়ে হয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এখানে নিউট্রালে আসছে। এটা নিউট্রাল। আবার বলি, আর মানে আর ফর রেজিস্ট্যান্স। তোমরা যারা আছো পারলে রেকর্ড করো, পারলে রেকর্ড করবে। রেকর্ড মানে মোবাইলে সেভ করবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর ফর রেজিস্ট্যান্স, এল ফর ইন্ডাকটেন্স, এল ফর ইন্ডাকটেন্স, আর সি ফর ক্যাপাসিট্যান্স। সি ফর ক্যাপাসিট্যান্স। সি ফর ক্যাপাসিট্যান্স। তাহলে এই সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকটেন্স আছে আর ক্যাপাসিট্যান্স আছে। তাহলে এই যে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স থাকার ফলে এই লাইন বা এই সার্কিটের মধ্যে টোটাল রোধ, তাকে বলা হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সের নামকরণ করছি আমরা জেড দিয়ে। কি বলছি? ইম্পিডেন্স। টোটাল রেজিস্ট্যান্সকে বলছি ইম্পিডেন্স। ইম্পিডেন্স। তাহলে আমরা নতুন জিনিস আমরা এখন শিখলাম, সেটা হচ্ছে যখন এসি লাইন, তার এটা হচ্ছে সার্কিট, এসি সার্কিট। এটা হচ্ছে এসি সার্কিট, যার মধ্যে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স এই তিনটে যুক্ত হয়ে আছে। ক্যাপাসিট্যান্স, ইয়াস, ক্যাপাসিট্যান্স, ইয়াস, ক্যাপাসিট্যান্স, এই তিনটে সার্কিটের মধ্যে আছে। তাহলে এই সার্কিটের যে টোটাল কত রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সকে আমরা রেজিস্ট্যান্স বলবো না,
এসির ক্ষেত্রে আমরা বলবো যে এটাকে ইম্পিডেন্স, ইয়াস ইম্পিডেন্স জেড। এইবার আমরা যা বলবো সব শর্টে বলবো, এই গোটা কথাগুলো বলবো না। আমরা আর এল সি আর জেড আমাদের বুঝে নিতে হবে তখন। তাহলে এই সার্কিটের মধ্যে কি আছে, এই সার্কিটটা কীরকম? এই সার্কিটটা হচ্ছে আরএলসি সার্কিট। কি? আর আর এল সি সার্কিট, আরএলসি সার্কিট। বোঝা গেল? এইবার এই আরএলসি সার্কিটের মধ্যে আমরা কিছুটা অঙ্কর মধ্যে আমাদের ঢুকতে হবে। তা আমি ত্রিভুজে গিয়েছিলাম, ত্রিভুজের মধ্যে আবার ফিরে আসি। তাহলে এই যে ত্রিভুজটা, এই সেই ত্রিভুজটা, যে ত্রিভুজের এই ত্রিভুজের আমি বলেছিলাম ভূমিকোণ, এটা ভূমিকোণ, এটা 90 ডিগ্রি। তাহলে এই ভূমিকোণটার আমি বলেছি যে নাম দিয়েছি কি, এটা হচ্ছে ফাই ডিগ্রি। কি এটা? ফাই। এটা হচ্ছে ফাই। বোঝা গেল? এবার এই ত্রিভুজটার এটা হচ্ছে ভূমি। এই ভূমিটাকে বলছি বি। বি মানে বেস। বি মানে বেস। বেস, এটা হচ্ছে বি, বেস। আর এটা হচ্ছে, এটা কি? এই বাহুটা কি? এই বাহুটা হচ্ছে পি। এই হচ্ছে পি। পি মানে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। এটা হচ্ছে পারপেন্ডিকুলার। আর এইটা কি? এটা এই কোণা থেকে এটা কি? হাইপোটেনিউস। মানে এটাকে আমি বলেছি এইচ বলি, শর্টে এইচ বলেছি। এইচ মানে হাইপোটেনিউস। 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 বোঝা গেল? তাহলে বি, এটা হচ্ছে বি ফর বেস। ছোট হাতের বি হবে, এটা বড় হাতের হবে না, এটা ছোট হাতের হবে বি। এটা ছোট হাতের এইচ আর এটার ছোট হাতের পি। এটা একটা জিনিস হলো। এবার যেটা আমি বলেছিলাম এর ক্ষেত্রফল কি? হাফ এরিয়া equal to half b into h। হাফ বেস ইন্টু কি? এইচ হবে? হবে না। লেংথ ইন্টু ব্রেথ। হাফ ব্রেথ, হাফ
লেংথ মানে বি ঠিক আছে, আর অল্টিটিউড মানে পারপেন্ডিকুলার হবে, এটা পি হবে, এটা পি হবে, হাফ বেস ইন্টু পারপেন্ডিকুলার। ওকে, এটা কি হবে? এটা পারপেন্ডিকুলার, হাফ বেস ইন্টু পারপেন্ডিকুলার, এই ত্রিভুজের এরিয়া। এবার চলে আসব অন্য একটা জায়গায়, অন্য একটা আলোচনাতে। সেটা কি? সেটা হচ্ছে যে ট্রিগনোমেট্রিতে ট্রিগনোমেট্রি তার মানে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতিতে আমরা যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে সাইন, আর কি পাই? কস, আর কি পাই? ট্যান। কস মানে হচ্ছে কোসাইন, আর ট্যান মানে হচ্ছে ট্যানজেন্ট। এই সাইন মানে হচ্ছে এই ত্রিভুজের পি বাই এইচ, আর কসের ক্ষেত্রে বি বাই এইচ, আর ট্যানের ক্ষেত্রে পি বাই বি। তার মানে আমরা যদি এই দুটোকে মনে রাখি, তাহলে আমরা অন্য সবগুলোকে বার করতে পারবো। কেমন করে? সাইন যদি পি বাই এইচ হয়, তাহলে ট্যান হচ্ছে সাইন বাই কস। সংক্ষেপে লিখলাম, এটা সাইন আছে, এটা শুধু সাইন, এরকম সংক্ষেপেই লেখা হয়। এখানটায় খালি অ্যাড করতে হবে সাইন ফাই ডিগ্রি, কস ফাই ডিগ্রি, তাহলে ট্যান ফাই ডিগ্রি ইকুয়াল টু সাইন ফাই ডিগ্রি বাই কস ফাই ডিগ্রি। আমরা এখানটায় পাচ্ছি সাইন ইজুয়াল টু পি বাই এইচ, তাহলে এখানটায় সাইনের বদলে পি বাই এইচ লিখলাম, সাইনের বদলে পি বাই এইচ লিখলাম। আর এখানটায় আছে কস, তাহলে এখানে কস হচ্ছে বি বাই এইচ, তাহলে এখানে বি বাই এইচ লিখলাম। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই কী হবে? পি বাই এইচ ইন্টু এইচ বাই, এখানে এইচ বাই বি, তাহলে এইচ আর এইচ কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে পি বাই বি। আমরা এখানটায় লিখেছিলাম ট্যান ইজুগাল টু পি বাই বি, তাহলে সাইন আমি জানি পি বাই এইচ, কস জানি বি বাই এইচ, তাহলে ট্যান হবে সাইন বাই কস ইকুয়াল টু, এরমভাবে আমরা বের করতে পারি। আমি বলেছি এই দুটোকে মনে রাখো। এবার সাইন কস ট্যান যদি আমরা জানি, আর তিনটে মনে রাখতে হবে না, এটাতে বেরিয়ে যাবে। সাইনের
উল্টো হচ্ছে কোসেক, কোসেক উল্টে যাবে, এটা পি বাই এইচ থাকলে ওটা এইচ বাই পি হবে কোসেক। আর কোসাইনের উল্টো হচ্ছে সেক, সেকান্ড বলে, সেকান্ড, সেকান্ড হচ্ছে এইটা বি বাই এইচ আছে, তাহলে এটা হয়ে যাবে এইচ বাই বি। ঠিক অনুরূপভাবে কট বা কোট্যাঞ্জেন্ট, কট বা কোট্যাঞ্জেন্ট, এটা কি হবে, এর ট্যানের উল্টো কোট্যাঞ্জেন্ট, পি বাই বি আছে, এটা বি বাই পি হবে। এটা তোমাদের ক্লিয়ার হলো? এইটুকু মনে রাখতে হবে। আমি তাহলে আবার রিপিট করছি, যেটুকু আমরা জানলাম সেটুকু রিপিট করছি প্রথম থেকে। তোমরা ভালো করে এটাকে বলবে এবং যদি বুঝে থাকো একটা করে লাইক দেবে। এটা একটা চতুর্ভুজ ছিল, এটা একটা চতুর্ভুজ ছিল, এটা একটা চতুর্ভুজ ছিল। এই চতুর্ভুজকে কোনাকুনিভাবে কেটে দিলাম, তাহলে দুটো এরকম ত্রিভুজ তৈরি হলো, দুটো এরকম ত্রিভুজ তৈরি হলো। দ্বিতীয় হচ্ছে যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই চতুর্ভুজের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, সুতরাং এর অর্ধেক দুটো ত্রিভুজ হলো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এই চতুর্ভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এই ত্রিভুজটা যে আছে, এই ত্রিভুজটা দৈর্ঘ্য গুণ প্রস্থ যেটা হচ্ছে এর ক্ষেত্রফল কি হবে, হাফ দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কি বেস, আর প্রস্থ মানে লম্ব, প্রস্থ মানে লম্ব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ বেস ইন্টু অল্টিটিউড, হাফ বেস ইন্টু অল্টিটিউড। তোমরা দেখতে পাচ্ছ সকলে, হাফ এরিয়া, হাফ বেস ইন্টু অল্টিটিউড মানে পারপেন্ডিকুলার মানে লম্ব। আর কি হয়েছে, এই ত্রিভুজের এই কোণটার নাম দিয়েছি ভূমিকোণ, এটা 5 ডিগ্রি। এই বাহুটার নাম দিয়েছি হাইপটেনিউস এইচ, ভূমিটার নাম দিয়েছি বেস মানে বি, আর যেটা লম্ব সেই লম্বটার নাম দিয়েছি পারপেন্ডিকুলার মানে পি। আর এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই তিনটে কোণ, বাকি যে দুই কোণ থাকলো, এই তিনটে কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণ মিলে হচ্ছে আরও 90 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি আর ওই দুটো কোণ মিলে 90 ডিগ্রি। এটা আমরা পড়েছিলাম। আর কি পড়েছি হচ্ছে যে ট্রিগনোমেট্রি। এই ট্রিগনোমেট্রিতে আমরা পরে গিয়েছিলাম হচ্ছে যে সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে মনে করি যে এসি সার্কিটের যে রেজিস্ট্যান্স সেটা ডিসির মতন হয় না, এটা অন্যরকমভাবে হিসাব করতে হয়। সেই জন্য কীভাবে হিসাব করব, রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স, এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আমাদের বার করতে গেলে পরে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আলোচনা করছিলাম।
তাহলে এই পদ্ধতি মনে করি এই যে এসি সার্কিট, এই সার্কিটের মধ্যে তিনটে জিনিস আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটেন্স মানে একটা কয়েল, আর এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স মানে একটা ক্যাপাসিটর। তাহলে এটা রেজিস্টর, এটা ইন্ডাক্টর আর এটা ক্যাপাসিটর, এই তিনটে আছে এই সার্কিটের মধ্যে। এখানে রেজিস্টরের আর সিম্বল দিয়েছি, এখানে ইন্ডাক্টরের এল সিম্বল দিয়েছি, আর এখানটায় ক্যাপাসিটরের সিম্বল সি দিয়েছি। তাহলে এই সার্কিটটা হলো এসি সার্কিট, আর এল সি সার্কিট। আর মানে রেজিস্ট্যান্স, এল মানে ইন্ডাকটেন্স আর সি মানে ক্যাপাসিটেন্স। আর যখন এখানে টোটাল রেজিস্ট্যান্সটা এই সার্কিটে আমরা বের করব, তখন এই টোটাল রেজিস্ট্যান্সটাকে আমরা বলছি কি জেড, ইম্পিডেন্স। এটাকে রেজিস্ট্যান্স বলছি না এসি সার্কিটে, আমরা বলছি এটাকে ইম্পিডেন্স। এখন আমি 5 মিনিট অফ থাকবো, তোমরা আমার সাথে একটু ইয়েতে চ্যাট করো, হোয়াটসঅ্যাপে চ্যাট করো। আমি এখন বাজে হচ্ছে 5টা, আমি 5:15 আবার আমি অনলাইন হব।